নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। রূপরেখা দিতে ভয় কেন, প্রশ্ন দলটির। মার্কা নয়, সেবকদের জনপ্রতিনিধি করার আহ্বান এনসিপি নেতাদের। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার পরামর্শ, ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল, সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবীর। সন্তোষ প্রকাশ জামায়াতের। এবং সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। ৫ জুন পবিত্র হজ, ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়াও। প্রবাস সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সব দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরও ভোটের রোডম্যাপ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে সরকারকেই খেসারত দিতে হবে বলে বলছেন তারা। ভোট দিতে এত ভয় কেন, এমন প্রশ্ন তুলে সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত ভোটের তারিখ দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় যোগ দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, ৯.৫ মাসে সব খাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু ৯.৫ মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আপনার ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। এদিন প্রেস ক্লাবে আরেক আলোচনার সভায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে। দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি চায় না। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য। এটা ব্ল্যাঙ্ক চেক না, সেই সমর্থন কিন্তু থাকবে। রোড ম্যাপটা দিতে এত ভয় কেন? কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না, কেউ মবক্রেসি চায় না আমাদের পক্ষ থেকে। এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নির্বাচন পেছাতে ওসিলার সৃষ্টি করা হচ্ছে মন্তব্য করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করবে বলেও প্রত্যাশা জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে মতের অমিল থাকা মৌলিক বিষয় সংস্কারে সব দলকে একমত হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আখতার হোসেন। এদিকে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন ও সংস্কারকে সাংঘর্ষিক করার প্রয়োজন নেই। মতের অমিল থাকলেও মৌলিক বিষয় সংস্কারে সব দলকে ঐক্যমত্যে আসতে হবে। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অর্থ নেই। বাংলাদেশে নির্বাচন আবশ্যক এবং সেটা সংস্কার সমেত নির্বাচন। নির্বাচনের সময়সীমা ও দেশের রাজনীতি নিয়ে সেনাবাহিনীকে মন্তব্য না করার আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক।
বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা বজায় রেখে নির্বাচনে গেলে অতীতের চেয়ে বড় স্বৈরাচার দেশে আবির্ভূত হবে বলেও শঙ্কা জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, সব দলকে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি, এমন মন্তব্য করেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। সংগঠনকে চাঙ্গা করে দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ার মিশনে জাতীয় নাগরিক পার্টি, এরই অংশ হিসেবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সফরে দলের দুই মুখ্য সংগঠক। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটের দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এনসিপি সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চান বলে জানান তিনি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব, আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। চট্টগ্রামে চকবাজার এলাকায় গণসংযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ারও আহ্বান জানান তিনি। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই, যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলছেন, নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন জামায়াতের এই নেতা। আজহারের রায়ের মধ্য দিয়ে দুটি রেকর্ড করেছে বিচার বিভাগ। একটি হচ্ছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রথম খালাস, আরেকটি রিভিউ থেকে আপিলে ফিরে পূর্বের সব রায় বাতিল করা। প্রায় ১৩ বছর ধরে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম 10 বছর ধরে নির্জন কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকেন জামায়াতের নেতা। কেননা তার আগে বিচার হওয়া জামাত বিএনপির 6 নেতার ফাঁসি কার্যকর হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার। মঙ্গলবার আজহারের খালাসের রায়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেন দেশের সর্বোচ্চ আদালত। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে ফাঁসি দেয়া হয়েছিল। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরও বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শুকরানা নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলেন, এ রায়ে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং বিচারকে আন্তর্জাতিক মানসম্মত করতে সহযোগিতা করবে। আজকের এই রায়ে বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় 2012 সালের আগস্টে গ্রেফতার করা হয় এটিএম আজহারকে। 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় সন্তোষ জানিয়েছে জামাতের আমির।
জামাতে ইসলামের দলের নেতারাও জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্যকে কখনো চাপা রাখা যায় না। এ সময় তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে জামাতের শীর্ষ নেতাদের খুন করাই ছিল শেখ হাসিনার সরকারের মূল উদ্দেশ্য। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলনে সন্তোষ জানায় জামাত। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। জামাত আমির অভিযোগ করেন, সীমাহীন জাল জালিয়াতির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের মামলা পরিচালনা করেছিল আওয়ামী লীগ সরকার। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তোলেনি, কারণ তারা জানতো স্বচ্ছ বিচার হলে ফোন করা যাবে না। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ সেবার সুযোগ পেলে প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত করার পথে হাঁটবে জামাত। প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা জাপান সফরে নিক্কেই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি জাপানের রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন বিনিয়োগ সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, জনশক্তি রফতানি এবং দেশে বিনিয়োগ বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে এই সফর। ওটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার, আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। আমরা আশা করছি ৩০০-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটি। সৌদি আরব ছাড়াও চাঁদ দেখা গেছে ইন্দোনেশিয়ায়। মধ্যপ্রাচ্যের দেশ ওমানও ৬ জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রয়্যাল কোর্ট থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ ঘোষণা দেওয়া হয়, সৌদি আরবের হাইল অঞ্চলে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। পর্যবেক্ষণকারী দলে উপস্থিত ছিলেন সৌদি চাঁদ দেখা কমিটির সদস্য ও পবিত্র মক্কা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল খুদাইরি। চাঁদ দেখা যাওয়ায় এবার ৫ জুন বৃহস্পতিবার পালিত হবে পবিত্র আরাফার দিন, আর পরদিন ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। চাঁদ দেখা যাওয়ায় ৬ জুন ঈদুল আজহার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। একই দিনে ঈদ উদযাপন করবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আর চাঁদ দেখা না গেলেও ৭ জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া ও ব্রুনাই। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দিনভর বিক্ষোভ হয়েছে। পরে ৭ সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের বৈঠক হয়। আলোচনার আশ্বাসে বুধবার কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনরতরা। সচিবালয়ে সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বুধবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। নতুন এই সংশোধিত অধ্যাদেশ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে বিকেলে ৭ সচিবের সমন্বয়ে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে একথা জানান আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ সময় ভূমি সচিব জানান, আলোচনার বিষয়বস্তু বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে। যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। একটা দীর্ঘ প্রক্রিয়া তো থাকেই, সে প্রক্রিয়া করে সরকার উচ্চ পর্যায়ে যারা মুখপাত্র থাকবেন তখন তারা এই বিষয়ে একটা ঘোষণা দেবে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10:30টার দিকে সচিবালয়ের নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় জারি হওয়া অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা
সমর্থন জানিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। যে সমস্ত কর্মকর্তারা প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নাই। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ, মিছিল এবং জমায়েতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া দুপুর 1:15টার পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পান সাংবাদিকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন দুর্নীতির অভিযোগে এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের নির্দেশও দেওয়া হয়েছে। এনসিডিবিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে অনুসন্ধান চলছে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে নিয়ে। দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ ওঠা এই ব্যক্তিরা পালাতে পারেন এমন তথ্যের ভিত্তিতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের জন্য আদেশ দিয়েছেন আদালত। নামে বেনামে শত শত কোটি অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রা রহিতকরণে এবং তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার জন্য আদালতে আবেদন করেছেন। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। তথ্য উপাত্ত পেতে বিএফআইইউতে চিঠি দিয়েছে তারা। অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেয় সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদকের আবেদনে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার দুই ছেলেকে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এসব অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে আশ্বস্ত করেছেন তিনি। ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে যে কোনো ধরনের সন্দেহজনক লেনদেন ঠেকাতে তৎপর থাকে আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ। তারপরও ঠেকানো যাচ্ছে না এসব লেনদেন। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে 17,345টি, যা আগের অর্থ বছরের তুলনায় 22.96% বেশি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ভবনে 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে বিএফআইইউ। এ সময় ইউনিটটির প্রধান জানান, অর্থ পাচার বন্ধে তারা তৎপর। মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের মাধ্যমে একটি স্থিতিশীল আর্থিক ব্যবস্থা এবং এটা প্রতিষ্ঠা করতে বিএফআইইউ অব্যাহত সফলতার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। ইন্টার মিনিস্টেরিয়াল কোঅপারেশন বাংলাদেশে একটা বিশাল চ্যালেঞ্জ। একটা প্রতিষ্ঠান অনেক তাড়াতাড়ি করতে পারে, কিন্তু যখনই 4-5টা প্রতিষ্ঠান হবে তখনই এটা ব্যুরোক্রেটিক বেড়াজাল অনেক রকমের পড়ে যায়, যে কারণে আমরা কিছু আইনগত পরিবর্তনও করতে চাচ্ছি। কারণ এগুলো না করলে এই পরস্পরের প্রতি আঙ্গুলি নির্দেশনাই চলবে, কাজ হবে না। এ সময় তিনি আরও জানান, ব্যাংক একীভূত করতে সময় লাগবে, এই কাজ চলমান আছে। বলেন, ইসলামিক ব্যাংকগুলোকে আগে একীভূত করা হবে। আমরা এনপিএল কভার করতে না পারি, যতদিন পর্যন্ত না পারি, এটা যদি 3 বছর লাগে 3 বছর দিতে পারবে না তারা অ্যাক্টিভিটি। তাদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট, নেগেটিভ থেকে পজিটিভ থেকে আমাদের টার্গেট লেভেলে নিতে হবে। সেটা 12.5 হোক, সেটা 15 হোক। গভর্নর আশ্বস্ত করে বলেন, যেসব ব্যাংক একীভূত হবে তা নিয়ে আমানতকারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার, ঘুষ, অনলাইন জুয়া সহ অবৈধ লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং সেবা। নানা প্রতারণার শিকারও হচ্ছেন গ্রাহক ও এজেন্টরা, যেখানে 200 থেকে প্রায় 4 লাখ টাকা ক্ষতির উদাহরণ পাওয়া গেছে। 32 জেলার MFS অ্যাকাউন্টধারীদের থেকে তথ্য সংগ্রহ করে এমন প্রতিবেদন তুলে ধরেছে
টিআইবি। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে ৩২ জেলার গ্রাহকের তথ্য নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনেও অর্থ পাচার, অনলাইন জুয়ায় মোবাইল ব্যাংকিং ব্যবহারের চিত্র উঠে এসেছে। সংস্থাটি বলছে অনলাইন জুয়ায় প্রায় ১১০০ এমএফএস এজেন্ট শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অপকর্মের দায় গ্রাহককে খুদে বার্তা পাঠিয়ে সারছে এমএফএস প্রতিষ্ঠানগুলো। এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরো বেশি অতিরিক্ত অর্থ পাচারের মুখোমুখি হব। মোবাইল ব্যাংকিংয়ে সেবার বিপরীতে আশপাশের দেশের তুলনায় বেশি চার্জ নেওয়া হচ্ছে বলেও জানায় টিআইবি। সেন্ড মানি ও বিল পে করতে বাংলাদেশে চার্জ নেওয়া হলেও ভারত, পাকিস্তান এবং মিয়ানমারে কোনো অর্থ খরচ হয় না। ২০২৪ সালে নগদ উত্তোলনের ক্ষেত্রে মোট প্রায় ৫.৫ লাখ কোটি টাকার সেবা মূল্য হিসেবে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১০,১৯৭ কোটি টাকা আদায় করেছে প্রতিষ্ঠানগুলো। সেবা মূল্য কি বিশালভাবে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেইটা যে কিভাবে কি প্রক্রিয়া হয়েছে সেটা কিন্তু আমরা মনে করি যে কর্তৃপক্ষের অনুসন্ধান করা দরকার। মোবাইল ব্যাংকিংয়ে অনিয়ম, উচ্চ খরচ সহ নানা অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক ছত্রছায়া এবং বাংলাদেশ ব্যাংককে দায়ী করেছে টিআইবি। এজন্য স্বতন্ত্র আইন প্রণয়নের সুপারিশও করা হয়। নীতি কাঠামো দখল হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে নগদকে ফ্যাসিলিটি সুবিধা দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের জন্য ২৯টি এমএফএসপি লাইসেন্স নিলেও বর্তমানে সেবা দিচ্ছে ১৩টি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ নয়, সুনির্দিষ্ট তারিখ দেওয়ার সময় এসেছে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংগঠনটি বলছে বর্তমান অনিশ্চিত পরিবেশের কারণে যথাযথ বিনিয়োগ হচ্ছে না, নির্বাচন না হলে এই পরিস্থিতি বদলাবে না। বাংলাদেশের অর্থনীতির তৃতীয় প্রান্তিকের পর্যালোচনায় এসব কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আগস্টে সরকার পতনের পর ৯ মাস পেরিয়ে গেলেও এখনো দেশ অস্থিতিশীল। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে অর্থনীতিতে। বিশেষ করে হচ্ছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ, আছে গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি সংকট। মঙ্গলবার ধানমন্ডির সিপিডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির তৃতীয় প্রান্তিকের পর্যালোচনা প্রতিবেদনে এসব কথা তুলে ধরা হয়। এ সময় বিনিয়োগে চাঞ্চল্য বাড়ানোর পরামর্শ উঠে আসে। গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির চাপে জীবনমানের অবনমন যেটা দেখেছে সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো শোভন কর্মসংস্থান সৃষ্টি করা। সেটা করতে গেলে বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার জেরে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না, তাই প্রয়োজন স্থিতিশীলতা। এজন্য নির্বাচনের তারিখ ঘোষণার পরামর্শ দিয়েছে সিপিডি। ৯ মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন হবে যে এতদিন, সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, কিংবা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, একটা নির্দিষ্ট সময় দেওয়ার এক সময় এসেছে। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা কাজে আসছে না উল্লেখ করে নতুন রাজস্ব উৎস খুঁজে বের করার পরামর্শ দিয়েছে সিপিডি। দুর্বল ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার করার কথাও বলা হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিল থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রেড অ্যালার্ট জারি হলেও তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদা প্রস্তুত সেনাবাহিনী। ৯০-এর দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যাসহ নিজের অপরাধের জগৎ গড়েছিলেন সুব্রত বাইন। আর মতিঝিল ও গোপীবাগ এলাকায় ত্রাসের অপর নাম ছিল মোল্লা মাসুদ। ২০০১ সালের ২৫ ডিসেম্বর প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায়ও ছিল এই দুজনের নাম। এরপর রেড অ্যালার্ট জারি হলেও এরা ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। এক পর্যায়ে পুরস্কারও ঘোষণা করে সরকার। অবশেষে মঙ্গলবার সকালে কুষ্টিয়া এবং রাজধানীর হাতিরঝিল এলাকায় আলাদা অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, অ্যামুনিশন ও স্যাটেলাইট ফোন সহ সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সহ 4 জনকে আটক করে সেনাবাহিনী। সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা।
এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। বিকেলে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মাদকসেবীদের অস্ত্র দেখে ফেলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আদালতের দেওয়া আসামিদের জবানবন্দির সঙ্গে পুলিশের বক্তব্যের মিল না থাকার দাবি শাম্যর পরিবারের। 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের হোটেলে বন্ধুদের সঙ্গে খাবার খেতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। ফেরার পথে খুন হন ছাত্রদলের এই নেতা। পুলিশ বলছে, সেই রাতে গ্রেপ্তার 3 জনের 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদে তথ্য মতে অভিযানে আরও 8 জনকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। লিখিত বক্তব্যে কমিশনার জানান, রহস্য উদ্ঘাটনে শুরু থেকে কাজ করছে পুলিশ। ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। কক্সবাজার, মুন্সিগঞ্জ, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে, আরও 8 জনকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার জানান, উদ্যানের ট্রেজার গান নিয়ে ঘুরছিল মাদক সেবীরা। এটি দেখে ফেলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় শাম্যকে। যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হলে তখন তার এই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তার কাছে যায়, কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। এদিকে আদালতে দেয়া আসামিদের জবানবন্দির সঙ্গে পুলিশের বক্তব্যের মিল নেই বলে দাবি শাম্যর পরিবার। 2 জন শাম্যকে হত্যা করে, বাকিরা আশেপাশে নজর রাখছিল। তো তার মানে এগুলো একটা প্রি প্ল্যান্ড ওয়ে আর কি। যদি কোনো মাদক কারবারিকে আমার ভাই চিনে ফেলে, তাকে যদি একটা চড়থাপ্পড় দেয়, তো 2 জন মারামারি করবে, আরও 10 জন এখানে এসে যুক্ত হয় না আর কি মাদক কারবারিরা কখনো। শাম্য হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শেরপুর সদরের সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে স্ত্রীসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্র জনতা। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রেজাউল করিম তার স্ত্রীসহ জমি বিক্রির দলিল করতে সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যান। খবর পেয়ে ছাত্র জনতা সেখানে গিয়ে তাকে আটকে রেখে শাস্তির দাবি জানান। পরে পুলিশ 2 জনকে সদর থানায় নিয়ে যায়। রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোথাও কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঈদুল আজহা কেন্দ্র করে জেলায় জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুর দাম ভালো পেলেও বড় গরুর তেমন ক্রেতা নেই বলে জানাচ্ছেন খামারিরা। এদিকে পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত জেলাগুলোতে বাড়তি নজরদারির কথা জানিয়েছে বিজেপি। ঈদুল আজহার অন্তত 10 দিন আগেই কোরবানির পশুতে ভরে উঠেছে নওগাঁর হাটগুলো। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন ক্রেতারা। গত 2 দিন ঝড় বৃষ্টির কারণে হাটে ক্রেতার সমাগম কম ছিল। তবে মঙ্গলবার অনুকূল আবহাওয়ায় সকাল থেকেই জমজমাট নওগাঁর সতীহাট। কোরবানির জন্য এবার মাঝারি আকারের পশুর চাহিদা একটু বেশি। 100 কেজি ওজনের ষাঁড় গরু 75 থেকে 80 হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়। খামারিরা বলছেন, বড় গরুর ক্রেতা কম থাকায় বিক্রি নিয়ে হতাশায় আছেন তারা। আজকে হাটে প্রচুর গরু, কিন্তু কাস্টমার নাই। দুটায় 210 চাওছি, আর দাম বলেছে 170। এদিকে গাইবান্ধায় কোরবানির পশু বিক্রির জন্য 25টি স্থায়ী সহ মোট 41টি হাটে কেনা বেচা হচ্ছে। এছাড়া 7টি অনলাইন হাটেরও ব্যবস্থা করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল ক্যাম্প বসানো আছে। সাগাটার ভারতখালী হাটে অতিরিক্ত হাসিল নেয়ায় ইজারাদারকে 25,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কোরবানির পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত জেলাগুলোতে বাড়তি নজরদারি রাখছে বিজিবি। তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন স্থানীয়রাও। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় একাধিক জাল নোট তৈরির চক্র সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে করছে বিক্রি।
ওষুধের প্যাকেটে লুকিয়ে কুরিয়ার সার্ভিসে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল জাল নোট তৈরির সরঞ্জাম সহ মালিককে গ্রেফতার করা হয়েছে। সংঘবদ্ধ চক্রটি কুরবানির হাটে 1 কোটি জাল নোট ছাড়ার পরিকল্পনা করেছিল বলে জানায় পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরের ভাড়াবাসার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির কারখানা খুলে বসেছিল জাল নোট ব্যবসায়ী মোহাম্মদ আলামিন। ঈদ সামনে রেখে চলছিল জাল নোট ছাপানো। কম্পিউটার, প্রিন্টার ও ফটোশপের মাধ্যমে মুহূর্তে বানিয়ে ফেলেছে হুবহু 50, 100, 500 টাকার নোট। এরপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। অবশেষে সেই কারখানায় অভিযান চালায় র‍্যাব 2। গ্রেফতার করা হয় কারখানার মালিক আলামিনকে। উদ্ধার করা হয় বিপুল জাল নোট তৈরির সরঞ্জাম ও নোট বিক্রির নগদ টাকা। জাল টাকা ছাপানোর জন্য বান্ডিলকৃত সাদা কাগজ, যেগুলোর উপরে সে নকল টাকা ছাপাতো, সেই বান্ডিলকৃত কাগজ, কাটা কাগজও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আলামিন জানায় সে সংঘবদ্ধ চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে এই চক্র রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহ করে আসছিল। তাদের পরিকল্পনা ছিল এই নারায়ণগঞ্জ থেকে এই টাকাগুলো ছাপিয়ে ঢাকার মহানগরের বিভিন্ন গরুর হাটে এই টাকাগুলো তারা ছড়িয়ে দিত এবং 1 কোটি টাকা তাদের ছাপানোর একটা টার্গেট ছিল। ঈদ সামনে রেখে বাজারে জাল নোট ছড়ানোর অপচেষ্টা রুখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে 53 জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। কুড়িগ্রাম সীমান্তে 14 জনকে পাঠাতে চাইলে বিজিবির বাধায় ব্যর্থ হয় বিএসএফ। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত। পুশিন বন্ধে বাংলাদেশ বারবার তাগাদা দিলেও থেমে নেই ভারত। মঙ্গলবারও সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে 53 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস সীমান্তের কাঁটাতারের গেট খুলে 15 শিশুসহ 30 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান, বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। বিএসএফ এর ওইখানে কথাবার্তা বলে ওদের 3-4 জন লোক নিয়ে পরে আমাদের পুলের নিচে দিয়ে গেট খুলে পার করে দিয়েছে। যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী বাধা দিলে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষীরা। স্থানীয়রা জানান, 9 পুরুষ ও 5 নারী ভারতে ফিরে যেতে চাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএসএফ। বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছেন তারা। 14 জনের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমার স্টেট হইল আসাম। হজার নহাজার আগে এহিন্দে আমার লগে সাথী ভাই 14 জন মিলে এহিন্দে পার করে দিচ্ছে। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো 23 জনকে পুশিন করা হয়। তাদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। পুশিন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি প্রস্তুত আছে। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এ সময় ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানান উপদেষ্টা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লিফট ছিঁড়ে পড়ে 9 জন আহত হয়েছেন। তাদের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লিফট দুর্ঘটনার পর সামনে এলো ভবনটির দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং ঝুঁকির চিত্র। 18 তলা ভবনের 15টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, 4টি লিফট দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একাধিকবার জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিভিন্ন অফিসের কর্মীদের। এই লিফট আসলে সবসময় এটা একটা প্রবলেমেটিক, সরকারি একটা সম্পদ, কিন্তু সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ এগুলার অভাবে জিনিসগুলা মেনটেন্যান্স প্রপারলি না করার কারণে এই দুর্ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। লিফটগুলো বেশ খানিক পুরাতন, অনেক সময় হয়ে গিয়েছে, তো কিছুটা ঝুঁকি তো থেকেই যায়। বিডিবিএল কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে,
তো কিন্তু তারা কোনো পদক্ষেপ আসলে নেয়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিকল লিফটগুলো বন্ধ করে মেরামতের কাজ চলছে। তবে বিডিবিএল কর্তৃপক্ষ বলছে লিফট সার্ভিস প্রোভাইডারের গাফিলতি এবং ওভারলোডের কারণেই দুর্ঘটনা ঘটেছে। 24 ঘন্টার মধ্যে আমরা 2টা লিফটকে যত ধরনের প্রবলেম আছে সবগুলো ওকে করে দিতে হবে। এক, দ্বিতীয় কথা হলো লিফটগুলো রিপ্লেস করতে হবে, এটা ওদের দাবি, আমরাও তার সাথে একমত পোষণ করেছি। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত দ্রব্যের কর কাঠামো সংস্কার এবং এই খাতে কঠোর নজরদারির দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী সংগঠনগুলো। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবে আয়োজিত এক প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি এবং WBB ট্রাস্ট যৌথভাবে আয়োজন করে। এ সময় তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট শুল্ক আরোপ, কর আদায় এবং প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজেশন এবং ধোঁয়াবিহীন তামাকের কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। আরও আলোচনা করা হয় বিদ্যমান জটিল এবং ত্রুটিপূর্ণ তামাক কর ব্যবস্থা নিয়ে। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল বাংলা বর্ষবরণের অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার দিনব্যাপী এই আয়োজনে ছিল নাচ, গান এবং নানা খাবারের ব্যবস্থা। লস্করুল মামুনের রিপোর্ট। বৈশাখী সাজে বাংলা বর্ষবরণের আয়োজনে মেতে ওঠেন ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেসের অদূরে এলমন্টির উৎসব প্রাঙ্গণে স্থানীয় সময় রোববার সকাল থেকেই ছিল প্রবাসীদের ভিড়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রবাসে বাঙালির ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সে চেষ্টা থেকে প্রতি বছর আয়োজন করা হয় এমন উৎসব। প্রতি বছরের মতো আমরা এবারও সেলিম ভাইয়ের ভাষায় ওনার ঐতিহ্যকে আমরা স্মরণ করে ইনশাল্লাহ এবারও পালন করলাম। গত 3 মাস ধরে আমাদের অনেক প্রস্তুতি ছিল বাঙালি ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। যতটুকু সম্ভব আমরা বাংলাদেশে পালকি, ঢেকি, রিক্সা, বাংলাদেশে ইলিশ মাছ, পান্তা ভাত, ইলিশ সব ব্যবস্থা আমরা এখানে করেছি। উৎসবে ছিল পিঠাপুলি, ঢেকি, পালকি আর পুরনো দিনের বায়োস্কোপ। মঞ্চের গান, নাচ সহ নানা পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। দিনভর চলা উৎসব শেষে প্রীতিভোজ আর বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দৃষ্টিনন্দন শোভাযাত্রার মাধ্যমে বৈশাখী মেলা এবং বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে ইতালির মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। এতে অংশ নেন হাজারো ইতালি প্রবাসী। দেশটির মিলানের পার্কো নর্থ যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত। ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে বসবাস করেন হাজারো প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় রোববার ছুটির দিনে প্রবাসীদের মধ্যে আনন্দ এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশি সংস্কৃতি ছড়িয়ে দিতে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস এবং সেখানে বসবাসরত প্রবাসীদের সহযোগিতায় আয়োজন করা হয় বর্ষবরণ ও বৈশাখী মেলা 1432। মেলার উদ্বোধন করেন নবনিযুক্ত কনসুলেট জেনারেল রফিকুল আলম। সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তারা ও উত্তর ইতালির বিএনপি দলীয় নেতৃবৃন্দ। বাংলাদেশি পোশাক ও দেশীয় খাবার ছিল মেলার বিশেষ আকর্ষণ। শিশু কিশোরদের জন্য খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মেলায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ইতালি ও ইউরোপের বিভিন্ন শিল্পীরা। এমন সুন্দর আয়োজনে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। হাজার হাজার লোক এসেছে বিভিন্ন প্রভিন্স থেকে। আমি বাংলাদেশ জাতীয় দল মিলান শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ নিয়ে আজকে আমরা এই উদযাপনটা করেছি এবং আমাদের হাজার হাজার লোক এখানে অংশগ্রহণ করেছে। সবাইকে ধন্যবাদ। সবাইকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আশা করি এভাবে আমরা প্রতি বছরই একটি সুন্দর বৈশাখী মেলা উদযাপন করব। বর্ষবরণ উৎসবে মিলানের পাশাপাশি ভেনিস, পাদোভা, তোরিনো, ভলনিয়া সহ বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা। রোববার ছিল তৃতীয় দিন। লেখক, পাঠক, প্রকাশক এবং সংস্কৃতি প্রেমীদের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
তরুণ লেখক সাদাত হোসেন পাঠকের ভিড়ে দিচ্ছেন অটোগ্রাফ, কেউ বই কিনছেন, কেউ ছবি তুলছেন লেখকের সঙ্গে। নিউ ইয়র্কে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলার তৃতীয় দিনও ছিল এমন জমজমাট। এদিন কবি জসিমউদ্দিন মঞ্চে অনুষ্ঠিত হয় একাধিক বইয়ের মোড়ক উন্মোচন। এই বইমেলার আজকে যদি আপনি তৃতীয় দিন মনে করেন, সব দিক থেকে আজকে সার্থক দিন অতিবাহিত হয়েছে। এটাকে এগিয়ে নিয়ে যাই, আজ এইবারের যে সফলতা আমাদেরকে প্রচন্ড উৎসাহ দিচ্ছে। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের মূল মঞ্চে এবার শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেনকে। দিনভর চলে আড্ডা, পাঠচক্র আর সাহিত্য আলোচনা। দুই তরুণ লেখক সাদাত হোসেন ও পারমিতা হিমের কথোপকথন মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি 21শে চেতনা পরিষদের প্রদর্শনীতে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট। 21শের বইমেলার যে অপূর্ণ স্বাদ সেটা এখানে খুঁজে দেওয়ার চেষ্টা করে। প্রতি বছরই সৌভাগ্যক্রমে যে আমার একটি করে বই প্রকাশিত হয়েছে, তো এবছর আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, অফেরতযোগ্য দীর্ঘশ্বাস। এবছর আমরা আশা করি গতবার তুলনায় এবং বইয়ের অব্যাহত থাকার পরেও এবছর যে বইমেলার যে আমরা সফলতা আমি মনে করি এটা সম্ভব হয়েছে। এক পর্যায়ে মঞ্চে আসেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী মুন্না। তার কণ্ঠে বিমোহিত হন প্রবাসী বাঙালিরা। আয়োজকরা জানিয়েছেন শেষ দিনে থাকবে শিশু কিশোরদের নিয়ে বিশেষ আয়োজন। প্রবাসে বাংলা ভাষা আর সংস্কৃতির অনন্য এক উৎসব নিউ ইয়র্ক বইমেলা শুধু বইয়ের নয়, বাঙালিয়ানার এক সেতু বন্ধনও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর, বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। সংযুক্ত আরব আমিরাতের বিভীষিকা ভুলে পাকিস্তানে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বুধবার মাঠে নামবে টাইগাররা। চরম বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও অধিনায়ক লিটন দাস বলছেন যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। এদিকে দারুণ একটা পিএসএল শেষে ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। লাহোরে ম্যাচ শুরু বুধবার রাত 9টায়। লাহোরে টি-20 সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল, আর সেখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ফয়সালাবাদে 4.2 মাত্রার ভূমিকম্প। মাত্রার হিসেবে ছোটই, তবে কাকতালীয় ব্যাপার রয়েছে একটা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হলে 5 ম্যাচের সিরিজ শুরু হতো ওই ফয়সালাবাদেই, আর 22 গজে ছোট নয় বড় সড়ো কাঁপুনি ধরাতে চাইতো টাইগাররা। ভেন্যু পরিবর্তন হলেও লিটন দাসের অ্যাপ্রোচ পরিবর্তন হয়নি। সংযুক্ত আরব আমিরাতের মতো র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলের কাছে নাস্তানাবুদ হয়েও গলার জোর একই রকম টি-20 অধিনায়কের। সবশেষ সিরিজটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এটা একটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমরা জানি কোথায় ভুল হয়েছিল। বিশ্বাস করি আমরা যে কোনো দলকে হারাতে পারি। ভালো ক্রিকেট খেলতে হবে, প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। মাত্রই পিএসএল শেষ করা পাকিস্তানি ব্যাটসম্যানরা রয়েছেন টি-20-র মোডে। ঠিক এই সময়ে বাংলাদেশ দল সফরে গেছে একাধিক মেইন বোলারকে ছাড়া। ইনজুরির কারণে তাসকিন নেই আগে থেকেই, সফর থেকে নাম প্রত্যাহার করেছেন নাহিদ রানা। আবার আইপিএল খেলে ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ। তবুও আশা হারাবেন না বললেন ক্যাপ্টেন। আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস, বাট আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি। অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি। রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে। যতগুলো গেম দেখেছি পিএসএল উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি। অধিনায়ক যাদের উপর আস্থা রাখতে চাইছেন সেই হাসান, তানজিম সাকিব, শরীফুলদের রীতিমতো তুলোধুনো করেছেন ইউএই ব্যাটাররা। টাইগার ব্যাটিং ইউনিটকে ওই সিরিজের হিসেবে তবু ভালোই বলতে হবে। সেঞ্চুরি করেছেন পারভেজ ইমন, রান পেয়েছেন তানজিদ তামিম, জাকের আলীরা। তবে কৌশলী পাকিস্তানের লক্ষ্য লিটনকে রান করতে না দেয়া। সবশেষ পাকিস্তান সফর হয়ে আছে স্মরণীয়। টেস্ট সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা, তবে টি-20-তে তাদের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে 19 দেখায় 3 জয় আর 16 হার। আমিরাত সফরের শেষ ম্যাচের একাদশী লাহোরের প্রথম টি-20-তে রিপিট করতে পারে বাংলাদেশ দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশের ফুটবল প্রসঙ্গ।
বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন করে টিকিট কাটার সুযোগ আর নেই জানিয়েছেন বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়া রাওয়াল। তবে যারা পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টা বিবেচনা করা হবে। এদিকে ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। কারো কাছে নকল টিকিট পেলে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে বাফুফে। বিষয়টা এখন হয়ে গেছে আমাদের মৃত্যু অথবা একটা টিকিট। মানুষের যদি টিকিট না দিতে পারে তাহলে আসলে আর মুখ দেখানোর জায়গা পাবো না, মানে এটা এক প্রকার মানে নিজের ভিতরে নিজের মৃত্যু হয়ে যাবে। বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই ম্যাচ নিয়ে ঠিক এমনই আবেগী ভক্তরা। অনলাইনে শত চেষ্টা করেও লাভ হয়নি, বাধ্য হয়ে ফুটবল ফেডারেশনে এসে ধর্ণা। তাতে যে খুব একটা কাজ হবে সেই নিশ্চয়তা কই। গেল শনিবার অনলাইনে টিকিট ছাড়ার পর থেকেই বাধে বিপত্তি। বাফুফে বিবৃতি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকেটিং ওয়েবসাইট। এরপর ২৬ তারিখ রাতে আবারও টিকিট ছাড়া হয় একই প্ল্যাটফর্মে। যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনসিক অডিট করছি। অনলাইনে ছাড়ার পরপরই ওয়েবসাইট সাইবার হামলার শিকার হওয়ায় সম্ভাবনা আছে প্রতারক চক্রের কাছে টিকিট চলে যাওয়ার। এজন্য ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাফুফে। যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। তবে যারা নির্ধারিত ওয়েবসাইটে পেমেন্ট করেও টিকিট হাতে পাননি তাদের বিষয়টা বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাফুফে। বাকি আছে নাকি, যদি থাকে আমরা ওটাও ছেড়ে দিই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। রূপরেখা দিতে ভয় কেন, প্রশ্ন দলটির। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল। সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবীর। সন্তোষ প্রকাশ জামায়াতের। এবং সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। ৫ জুন পবিত্র হজ, ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়াও। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।